প্রিয় দর্শক বন্ধু, তো আপনারা আজকে আমার ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকে আমার ভিডিওর বিষয়বস্তু কী এবং সেই বিষয় নিয়েই আপনি জানতে এসেছেন, তার জন্য ভিডিওর উপর ক্লিক করেছেন। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি দেখুন এবং সেই বিষয় নিয়ে বিস্তারিত জানুন। তো আজকের যে আমার ভিডিওর বিষয়বস্তু সেটা হলো কলাম কি, বিল্ডিংয়ের আরসিসি কলাম কি, সেই আরসিসি কলাম নিয়ে আজকের বিস্তারিত আলোচনা। তো দর্শক বন্ধু, আজকের ভিডিও খুব হেল্পফুল, বিশেষ করে যিনারা বাড়ি তৈরি করছেন এবং বিল্ডিং কনস্ট্রাকশন সম্পর্কে কোনো জ্ঞান নেই, আপনারা চান যে আমার বিল্ডিং যে তৈরি হচ্ছে সেটা কতটা সঠিক, কতটা ভালো হচ্ছে। আপনারও ইচ্ছা যে যদি বিষয়টি আপনিও একটু জানতেন তাহলে কাজ দেখে নিতেন, এবং কি যারা ফ্রেশার ইঞ্জিনিয়ার, সুপারভাইজার এবং ফোরম্যান বা কন্ট্রাক্টর, সবারই ক্ষেত্রেই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল। তো আজকের ভিডিও কলাম কি, আরসিসি কলাম কি, এবং এই আরসিসি কলামের কনস্ট্রাকশন মেথড নিয়ে আজকে আলোচনা করব। অর্থাৎ 1 নম্বর কলাম লেআউট, অর্থাৎ যখন প্রথম বিল্ডিং শুরু করা হয় প্রথমেই কলাম যে বসানো হয়, তো কলাম সঠিক স্থানে বসাতে গিয়ে আমাদের লেআউট করে নিতে হয়। অর্থাৎ লাইন, দড়ি, সুতা, উলুন ইত্যাদির মাধ্যমে কলাম সেন্টার লাইনে যেখানে সঠিক স্থানে বসবে সেখানে কিন্তু আমাদের মার্ক করে নিতে হয়, তাকে বলছে লেআউট। সেকেন্ড, কলাম রেনফোর্সমেন্ট ডিটেলস, অর্থাৎ আরসিসি কলামের মধ্যে যে আমরা চলতি ভাষায় রড, লোহা বলে থাকি, রড, সেই রডের বিস্তারিত ডিটেলস নিয়ে আলোচনা হবে। 3 নম্বর কলাম শাটারিং ওয়ার্ক, অর্থাৎ কলামটি তৈরি করতে গেলে তেমনি হবে না, তো কলামে আমাদের শাটারিং করতে হয়। এই শাটারিং করতে গিয়ে আমাদের লোহা বা চাদরা দিয়ে, যেটা সাধারণ ভাষায় ফার্মা বলে থাকি, ফার্মা লাগাতে হয়, বা প্লাইবোর্ড দিয়ে ফার্মা তৈরি করতে হয়, নতুবা শাটারিং যে তক্তা বা কাঠ থাকে সেই তক্তা কাঠের ফার্মা তৈরি করে নিতে হয়। সেই বিষয়ে বিস্তারিত আলোচনা থাকবে। এবং 4 নম্বরে থাকবে কলাম কংক্রিটিং, অর্থাৎ শাটারিং ওয়ার্ক করার পর কলামে আমাদের কংক্রিট অর্থাৎ ঢালাই করতে হয়, সেই ঢালাই বিষয়ে বিস্তারিত আলোচনা থাকবে। 5 নম্বরে থাকবে কলাম শাটারিং রিমুভ, এবং কংক্রিট করার পর আমাদের আবার শাটারিং সেখান থেকে খুলে নিতে হয়, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা থাকবে। এবং 6 নম্বরে থাকবে আমাদের কলাম কিউরিং, অর্থাৎ আমরা জানি যে কংক্রিট করার পর কংক্রিটের মধ্যে আমাদেরকে জল দিতে হয়, সে বিষয়েও বিস্তারিত আলোচনা আমাদের এই ভিডিও থাকবে। তো প্রিয় দর্শক বন্ধু, আমি বলে রাখি যে আমার ভিডিও যে আমি তৈরি করি, বিশেষ করে যেখানে ইঞ্জিনিয়ার পৌঁছাতে পারে না, গ্রাম থেকে গ্রামগঞ্জে, গভীর গ্রামে যেখানে ইঞ্জিনিয়ার ওভারসিয়ার পৌঁছাতে পারে না, বিশেষ করে তাদের জন্য আমি ভিডিও তৈরি করি, যেন তাদেরও যে বিল্ডিংয়ের কাজ হয় যেন সঠিক হয়, তার জন্য আমি বিশেষ করে এই আমার মেহনত করি। সেই জন্যই আমার ভিডিওতে আমি যে আমার বলার আলোচনার যে ভাষা, চলতি ভাষা, সাধারণ ভাষা ব্যবহার করে থাকি, যেন সমস্ত রকম বন্ধুদেরই উপকারে লাগে এবং বুঝতে সুবিধা হয়। এমনকি আমি অনেক রকম কনস্ট্রাকশন কাজের বা জিনিসের আমি চলতি ভাষা ব্যবহার করে থাকি, যেন নন টেকনিক্যাল যারা কিছু জানে না বিল্ডিং সম্পর্কে সে সমস্ত বন্ধুদেরও উপকারে আসে। তার জন্য আমার ভিডিও একটু দীর্ঘায়িত হয়ে যায় সমস্ত রকমভাবে বোঝানোর জন্য, এবং আমার ভিডিওতে আমি আমার যে বলার ভাষা সেটা চলতি ভাষা, সাধারণ ভাষা ব্যবহার করে থাকি। তো প্রিয় দর্শক বন্ধু, আজকের ভিডিওতে আলোচনা হবে বিল্ডিং কনস্ট্রাকশনের আরসিসি কলামস। তো কলাম কি, কলাম কি? তো কলাম হলো এমন একটা আমাদের বিল্ডিংয়ের ভার্টিক্যাল মেম্বার, যেটা লম্বভাবে দাঁড়িয়ে থাকে এবং লোড অ্যাক্ট অ্যালং ইট ইজ ন্যাচারাল অ্যাক্সিস,
ট্রান্সফার লোড অফ বিম অ্যান্ড সেলফ ওয়েট ইনটু ফাউন্ডেশন। অর্থাৎ এই যে একটা কলামস, এই কলাম একটি ভার্টিক্যাল মেম্বার বিল্ডিংয়ের যে লোড নিউট্রাল অ্যাক্সেসের মাধ্যমে যে বিমের লোড, ছাদের লোড এবং নিজস্ব যে লোড সেটা ট্রান্সফার করে কোথায়, তার ফাউন্ডেশনে ট্রান্সফার করে। এটাই হলো কলাম। যদি সাধারণ ভাষায় আমরা বলি কলাম কি, তো কলাম হলো আমাদের বিল্ডিংয়ের একটা লম্বভাবে দাঁড়িয়ে থাকা একটা মেম্বার, যে আমাদের ছাদের লোড, বিমের লোড এবং নিজস্ব লোড সেটা তার নিচে যে ফাউন্ডেশনে ট্রান্সফার করে। তো প্রিয় দর্শক বন্ধু, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব ছাড়া যাবেন না এবং ভিডিওতে অবশ্যই লাইক দেবেন, যেন আমার এই প্রচেষ্টা, এই মেহনত সাফল্য মণ্ডিত হয়। তো প্রিয় দর্শক বন্ধু, চলুন মূল ভিডিওতে আমরা ফিরে যাই। আজকের যে ভিডিওর মূল বিষয়, এক এক করে আমি ডিটেলস আলোচনা, প্র্যাকটিক্যাল সাইট ভিজিট এবং হাতে কলমে সমস্ত রকমভাবে আমি বুঝিয়ে দেবো এই ভিডিওতে। যদি ভিডিওটি এই জন্য আমার একটু দীর্ঘায়িত হবে। কলামকে সঠিক স্থানে প্লেসিং করতে গেলে আমাদেরকে কলাম লেআউট করতে হয়। তো সেটা লাইন দড়ি, সুতা, শাউল ইত্যাদির মাধ্যমে সেটাকে নির্দিষ্ট করে আমাদের কলাম লেআউট করা হয়। এই জন্য লেআউট করা হয় যে কলাম যেন আমার নির্দিষ্ট সেন্টার লাইনে প্লেস হয়। তো আমি ফটো, পিকচার এবং ভিডিওতে আমি দেখাচ্ছি যে কলাম লেআউট কী এবং কীভাবে করা হয়, এবং এই সম্পর্কিত ভিডিও আমার চ্যানেলে আছে। যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে ভিডিওটি দেখে নিতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সেও তার লিঙ্ক দিয়ে দেব। পরবর্তী স্টেপ, কলাম রিইনফোর্সমেন্ট ডিটেলস। অর্থাৎ আরসিসি কলামের তৈরি করতে গিয়ে আমাদের যে রড ব্যবহার করা হয় সেটাকে বলছে রিইনফোর্সমেন্ট। তো কলাম, আরসিসি কলাম তৈরি করতে গেলে আমাদেরকে রড, মেন রড এবং সেই রডগুলোকে রিংয়ের মাধ্যমে, লেটারাল টাই অর্থাৎ যেটাকে রিং বলি আমরা চলতি ভাষায়, সেই রিংয়ের মাধ্যমে এবং বাইন্ডিং ওয়্যার তার দিয়ে বেঁধে আমাদের একটা খাঁচা বা ফ্রেম তৈরি করে নিতে হয়। সেটাও আমি ভিডিওতে আপনাদেরকে সাইটে দেখাচ্ছি আমি। তো সেই খাঁচা বা ফ্রেমটাকে তৈরি করে নিতে হয়। সেই খাঁচাকে আমরা যে লেআউট করি সেই লেআউটে সে মার্কের মধ্যে নির্দিষ্টভাবে প্লেসিং করাতে হয়। সেটা লেআউটের উপর আমাদের যে ফুটিং জালি, সেই ফুটিং জালির উপর আমাদের সেই যে কলামের যে খাঁচা বা ফ্রেমটাকে নির্দিষ্টভাবে বসাতে হয়। তো যখন এই ফুটিং জালির পর আমাদের এই যে কলামের যে খাঁচা যে রেস্ট করে, সেটাকে রেস্ট করাতে গিয়ে আমাদের যে কলামের যে মেন রিইনফোর্সমেন্ট, মেন রডকে নিচে কিন্তু আমাদেরকে ডেভেলপমেন্ট লেন্থ, এলডি বা সাধারণ ভাষায় আমরা যাকে কলামের লেগ বলে থাকি, আমি ভিডিওতে দেখাচ্ছি যে কলামের মেন যে রডগুলো সেটাকে নিচে কিন্তু বেঁকিয়ে আমরা পায়ের মতো করেছি, যেটার সাহায্যে ফুটিং জালির উপর কলাম রেস্ট করে। এবং আপনার যখন বাড়ি তৈরি করবেন বা আপনার কলাম যখন প্লেসিং হবে তখন অবশ্যই দেখিয়ে নেবেন যে কলামের যে মেন রডের যে আমরা বেঁকিয়ে ডেভেলপমেন্ট লেন্থ বলতে পারেন বা লেগ বলতে পারেন, সেগুলোকে যেন ফুটিং জালির সঙ্গে বাইন্ডিং ওয়্যার দিয়ে শক্ত করে বেঁধে দেওয়া হয়। এবং কীভাবে বেঁধে দেওয়া হয় ভিডিওতে আমি আপনাদেরকে বা পিকচারে আমি আপনাদেরকে দেখাচ্ছি। পরবর্তী স্টেপে আসি যে কলাম রিইনফোর্সমেন্ট ডিটেলসেরই, যে আমরা যে মেন রডগুলোকে লেটারাল টাইয়ের মাধ্যমে এবং তারের বাইন্ডিং ওয়্যার দ্বারা শক্ত করে বেঁধে যে আমরা খাঁচা তৈরি করেছি, তো এই লেটারাল টাই কিভাবে তৈরি করবেন সেটার আমি পিকচার পাশে দেখাচ্ছি।
তো সেই লিটারাল টাইয়ের বা রিংয়ের যে হুক সেটা কিন্তু 135 ডিগ্রি কোণ করে যেন থাকে। পাশে আমি এক ধরনের লিটারাল দেখাচ্ছি, তার পাশেও আমি অন্য প্রকার একটা লিটারাল টাই দেখাচ্ছি যেটা সঠিক, সেখানে আমি টিক মার্ক দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো 135 ডিগ্রি বলা হয়, আমাদের আইএস কোডেও বলা আছে। তো যখন মিস্ত্রিরা সেই রিং বা লিটারাল টাই তৈরি করে, তো 135 ডিগ্রি মেপে নিয়ে তো করা সম্ভব নয়। তো আমি ছবিতে বা পিকচারে যেভাবে দেখাচ্ছি মোটামুটিভাবে যেন সেই ফিগারটা আসে। এবং এখানে মাঝখানে একটা কথা বলে রাখি যে কলাম তৈরি করতে গেলে মিনিমাম 4টি রড আমাদের মেন রড লাগে। স্কোয়ার কলামই বলেন, রেক্ট্যাঙ্গুলার কলামই বলেন, 4টি রড মিনিমাম লাগবে। এবং যদি আপনার বিল্ডিং কোনো ওভারসিয়ার ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে হয় তাহলে ড্রয়িংয়ে যেভাবে দেওয়া থাকবে সেটা অবশ্যই ফলো করবেন। কলাম তৈরি করতে গেলে কলামের যে মেন রড 12 mm নিচে, 12 mm রডের নিচে কখনোই ব্যবহার করবেন না, মিনিমাম 12 mm রড ব্যবহার করবেন এবং 4টি। এবং লিটারাল যে টাই অর্থাৎ রিং যে রড যেটা ব্যবহার করবেন বানাতে গিয়ে, সেটা যদিও আইএস কোডে 6 mm এলাও আছে, তো আমি এখানে আমার কাজের অভিজ্ঞতা, দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলবো যে 8 mm ডায়া রডই ব্যবহার করবেন লিটারাল টাই বানানোর জন্য। এবং তার হুক 3 ইঞ্চি, আমি দেখাচ্ছি ছবিতে 3 ইঞ্চি থাকবে। এবং যদিও 135 ডিগ্রি কোণ করে বলা হয়েছে, তো যখন মিস্ত্রিরা তৈরি করে রিং, তো 135 ডিগ্রি তো মেপে করা সম্ভব নয়। এবং যেভাবে আমি ছবিতে দেখাচ্ছি যেন মোটামুটি ফিগারটা এভাবে আসে। এবং কলামে যখন খাঁচা বাঁধবে সেটা যেন রিংয়ের সঙ্গে অর্থাৎ লিটারাল টাইয়ের সঙ্গে মেন যে রড যেন একদম শক্তভাবে বাঁধানো থাকে সঠিক স্থানে। এবং কলামে 4টি জায়গায় যদি বেশি রড হয় তাহলে একটি রডের থেকে আরেকটি রডের সেন্টার টু সেন্টার দূরত্ব কতটা সেটা অবশ্যই মেনটেন করবেন। যদি ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধান হয় তাহলে ড্রয়িং অবশ্যই ফলো করবেন। তো কলামের খাঁচা যখন আমাদের ফুডিং জালির উপর রেস্ট করে, তো সেখানে আমরা ডেভেলপমেন্ট লেন্থ বা লেগ যেটা বললাম আমি লেগ দিয়ে থাকি। তো সেই লেগ যেন 300 mm নিচে কখনোই না হয়, বেশি ছাড়া যেন কম না হয়। আবারও বলছি, যদি ইঞ্জিনিয়ার সাজেস্ট নিয়ে কাজ হয় তাহলে ড্রয়িংয়ে যেভাবে গিভেন থাকবে, ড্রয়িংয়ে যেভাবে দেওয়া থাকবে সেটা অবশ্যই ফলো করবেন। তো 300 mm নিচে যেন কখনোই না হয়। এবং যেটা লিটারাল টাইয়ের কথা বললাম রিং, সেই রিং আমি একটু আগে বললাম এবং সাজেস্ট করলাম যে 8 mm সবসময় ব্যবহার করবেন রিং বানাতে গিয়ে। তো যদি আপনার ড্রয়িংয়ে দেওয়া থাকে তাহলে ড্রয়িং অবশ্যই ফলো করবেন, না হলে তাহলে একটা রিংয়ের থেকে আরেকটা রিং 6 ইঞ্চ সেন্টার টু সেন্টার অবশ্যই বাঁধবেন। এবং যখন আমরা খাঁচা তৈরি করি বা মিস্ত্রি যখন খাঁচা তৈরি করবে, তো একটি রডের দৈর্ঘ্য 12 মিটার এবং ফিটে 39 ফিট সামথিং হয়ে থাকে। তো গোটার যে রড, সেই রডটিকে লম্বভাবে দাঁড় করিয়ে খাঁচা বানানো গেলেও কিন্তু সেটাকে দাঁড় করানো সম্ভব হয় না। তার জন্য কেটে নিয়ে আমাদের খাঁচা, কলামের জন্য খাঁচা বা ফ্রেমটা তৈরি করে নিতে হয়। সেটা 39 ফিট সামথিং যে রডটি দৈর্ঘ্য হয় সেটা আমরা অর্ধেক কেটে নিই, 50-50 কেটে নিই। তো সেক্ষেত্রে আমি বলবো যে 4 রডের এই যে আমরা কলাম তৈরি করছি, এটা 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি কলাম, 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি যে কলাম, এখানে আমার 4 রড লাগবে, মেন যে রড 4টি। তো সেক্ষেত্রে 4টি রডের আমরা সমানভাবে এক জায়গায় কাটবো না, কিছুটা আমরা উপর নিচ করে রাখবো। যে এই 4টি রডের মধ্যে এই যে মেন রডটিকে
সেটা আমরা একটু বড় করে কাটলাম এবং এই রডটিকে আমরা বড় করে রাখলাম। এই কোণা যে রড সেটাকে আমরা ছোট করলাম। কেন ছোট করলাম? কারণ আমরা যখন বিল্ডিং তৈরি করব এক রড দিয়ে কিন্তু সমস্ত বিল্ডিংটা হবে না, আমাদেরকে পরবর্তীতে রড ল্যাপিং করতে হয়, জয়েন করে নিয়ে আমাদেরকে কলাম উপরে আরও বাড়াতে হয়। আমরা একতলা, দুতলা, তিনতলা যখন বিল্ডিং তৈরি করি আমরা, তো অত লম্বা রড পাওয়া যায় না, বা পাওয়া গেলেও সেই অত লম্বা রড দিয়ে খাঁচা তৈরি করে কিন্তু বসানো আমাদের সম্ভব হয় না। তো পরবর্তীতে আমাদেরকে এভাবে রড ল্যাপিং দিয়ে কলাম বড় করতে হয়। তো সেক্ষেত্রে আমি বলবো যে যখন খাঁচা তৈরি করবেন তখন 4টি রডের মধ্যে 2টিকে বড় করবেন, 2টিকে ছোট করে রাখবেন। পরবর্তীতে আমাদের ল্যাপিং তাহলে এক জায়গায় হবে। তৈরি করবেন তো লিটারাল টাইয়ের ক্ষেত্রে আমি একটু আগে বললাম, বা ভিডিও পিকচারে আমি দেখাচ্ছি, যে টাই যখন তৈরি করা হবে সেক্ষেত্রে কিন্তু হুক অবশ্যই করে নিতে হবে। আমরা এটি রিং লিটারাল টাই মনে করি এটা, তা সেটা কিন্তু হুক অবশ্যই থাকবে। এবং এই যে এখান থেকে দূরত্ব সেটা যেন 3 ইঞ্চি হয়, এখান থেকে দূরত্ব 3 ইঞ্চি হয়। এবং এই যে আমাদের রডটি আসলো এখান থেকে এখানে বেঁকে গেল, এই রড এখান থেকে বেঁকে গেল, এই যে কোণ, এই কোণ 135 ডিগ্রি যেন হয়, এই কোণটার জন্য 135 ডিগ্রি হয়। তো একটু আগে বললাম যে তো 135 ডিগ্রি মেপে রিং বানানো সম্ভব হয় না। যখন মিস্ত্রি রিং তৈরি করে সেখানে মাপার কোনো যন্ত্র থাকে না, বা মাপাও সম্ভব নয়। তো মোটামুটি সেই জন্য ফিগার আসে। এবং এক্ষেত্রে আমি বলবো 10 ইঞ্চ বাই 10 ইঞ্চ যখন আমরা কলাম তৈরি করব, তো সেক্ষেত্রে একটি রিং আমরা ব্যবহার করতে পারি। বা 10 ইঞ্চি বাই 12 ইঞ্চ যখন আমরা কলাম একটা রেক্ট্যাঙ্গুলার কলাম করব, সেক্ষেত্রেও কিন্তু একটি রিং আমরা ব্যবহার করতে পারি, একটি লিটারাল টাই ব্যবহার করতে পারি। এখানে 6টি মেন রড আছে, সেটাকে একটি রিংয়ের মাধ্যমে কিন্তু আমরা বাঁধতে পারি। 4 কোণায় 4টি রড, মাঝখানে 2টি মেন রড, সেটাকে আমরা বাইন্ডিংয়ের মাধ্যমে ভালোভাবে শক্ত করে বাঁধতে পারি। এবং 10 ইঞ্চি বাই 10 ইঞ্চের ক্ষেত্রেও কিন্তু একটি রিং আমরা পরপর একটি রিং ব্যবহার করতে পারি। যদি আমাদের কলাম বড় হয়ে যায় 10 ইঞ্চি বা এখানে 18 ইঞ্চি দিয়ে আমি এক্সাম্পল দিচ্ছি, তো সেক্ষেত্রে কিন্তু রিং আমাদের একটু অন্যরকম ইউজ করতে হবে। তো সেক্ষেত্রে আবারও আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো এক্ষেত্রে আমরা প্রথমে এভাবে একটি লিটারাল টাই আমরা ব্যবহার করব। প্রথমে এভাবে একটি ব্যবহার করলাম, পরবর্তী কিন্তু আমাদেরকে ডবল লিটারাল টাই বা রিং ব্যবহার করতে হবে, যেটা আমি পিকচারে দেখাচ্ছি। যেখানে 6টি রডের মধ্যে এখান থেকে এখানে এই পর্যন্ত একটি লিটারাল টাই বা রিং, এবং এইভাবে নিয়ে গিয়ে অন্য একটি লিটারাল টাই বা রিং। তো প্রথমে এটা ব্যবহার করব, এই রিং, তারপর এইটা, এরপর আবার এই ফিগারের রিং, এবং তারপরে নেক্সট এই ফিগারের রিং, আবার তার উপরে এই ফিগারের রিং আমরা ব্যবহার করব। নেক্সট চলে আসি, যদি আমরা সার্কুলার কলাম করে থাকি, অর্থাৎ গোল পিলার আমরা তৈরি করে থাকি, অনেক সময় ডিজাইন করার জন্য, সৌন্দর্য দেখানোর জন্য আমরা গোল পিলার করে থাকি। তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করব যে গোল পিলার করতে গেলে মেন রড সংখ্যা 6টি হবে। গোল পিলার বা রাউন্ড পিলার বা সার্কুলার পিলার জন্য অবশ্যই মেন রড 6টি দেওয়া হয়ে থাকে হয়। এবং এক্ষেত্রে বলে রাখি যে এটি আমাদের 10 ইঞ্চ বাই 10 ইঞ্চি কলাম পিলার, এটা 10 ইঞ্চ বাই 12 ইঞ্চি বা যে কোনো সাইজের হতে পারে। সেক্ষেত্রে কিন্তু ক্লিয়ার কভার 40 mm ক্লিয়ার কভার যেন আমাদের
40 mm হয়। 40 mm যেন হয়, আমি এটাকে ইঞ্চিতে বলছি, মোটামুটি 1.5 ইঞ্চি হয়ে থাকে 40 mm, অল্প এদিক ওদিক কম বেশি হয়। তো আমি ইঞ্চিতে এই জন্য বলছি যে আমাদের গ্রামগঞ্জে কিন্তু ইঞ্চিতেই মাপযোগে, ইঞ্চি ফিটেই কাজটা বেশি হয়, তার জন্য আমি ইঞ্চি দিয়ে বেশি কথা বলছি। তো 40 mm বা 1.5 ইঞ্চ ক্লিয়ার কভার হয়। তো আমি কোনটাকে বলছি, আমার এখান থেকে 10 ইঞ্চি, এখান থেকে 10 ইঞ্চি, এটাও আমার 10 ইঞ্চি। কিন্তু আমি যখন এই মেন রেইনফোর্সমেন্ট এবং আমার যে এই রিং বা লেটারাল টাই, তো এই পাশ থেকেও কিন্তু আমার 1.5 ইঞ্চি, এই পাশ থেকেও 1.5 ইঞ্চি, এই পাশ থেকেও 1.5 ইঞ্চি, এই পাশ থেকেও যেন 1.5 ইঞ্চি আমার ক্লিয়ার থাকে সমস্ত রকম কলমের ক্ষেত্রে। এ পাশেও 1.5 ইঞ্চি, এ পাশেও 1.5 ইঞ্চি, তা 40 mm 1.5 ইঞ্চি, এ পাশ থেকেও যে কোনো কলমের ক্ষেত্রে ক্লিয়ার কভার 40 mm বা 1.5 ইঞ্চি যেন অবশ্যই থাকে। তো এখানে আমি এক্সাম্পল হিসেবে বলতে পারি যে যদি আমি আমার এটা 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি যদি আমার কলাম হয়, তাহলে আমি 1.5 এদিক থেকে 1.5 এদিক থেকে 1.5 3 ইঞ্চি, তাহলে 10 থেকে 3 ইঞ্চি বাদ দিলে 7 ইঞ্চি। এবং এদিক থেকেও যদি আমি 1.5 ইঞ্চি, এদিক থেকেও 1.5 ইঞ্চি বাদ দিই তাহলে 3 ইঞ্চি, তাহলে এদিক থেকেও 10 থেকে 3 তাহলে 7। তাহলে আমাকে এখানে যে লেটারাল টাই বা রিং বানাতে হবে সেটা হবে 7 ইঞ্চি বাই 7 ইঞ্চি। আমি এক্সাম্পল হিসেবে বললাম। তো সেক্ষেত্রে আপনারা ক্যালকুলেশন করে নেবেন, যদি আমরা 10 ইঞ্চি বা 12 ইঞ্চি কলামের রিং তৈরি করতে যাই তাহলে অবশ্যই 4 দিক থেকে 1.5 ইঞ্চি ক্লিয়ার কভার রেখেই রিং বানাবেন। তো নেক্সট আলোচনায় যাওয়া যাক যে আমরা যখন বিল্ডিং তৈরি করি 2 তলা হোক 3 তলা হোক, তো সেক্ষেত্রে কিন্তু কলামে যে রড, একটি রড দিয়ে সমস্ত গোটা বিল্ডিংয়ের জন্য কলামের খাঁচা তৈরি করা যায় না। আমি একটু আগে ডিটেলস এটা বললাম, বা সম্ভবও নয়। তো সেক্ষেত্রে কী করতে হয়, আমাদেরকে রডের উপর রড জোড়া দিয়ে, যেটাকে আমরা লেপিং বলছি, জোড়া দিয়ে কিন্তু কলামকে উপরে তুলতে হয়। তো সেক্ষেত্রে কলামের জোড়া, কলামের যে রডের জোড়া বা লেপিং দেওয়ার যে সঠিক স্থানটা কোথায় সেই বিষয় নিয়ে আলোচনা যাচ্ছি। তো লেপিং আমাদেরকে অবশ্যই দিতে হয়, লেপিং ছাড়া হয় না। যে লেপিং দিবেন সেই লেপিংয়ের যে সঠিক স্থানটি কোথায় সেটি হলো বি জোন। তো অর্থাৎ বি জোন কোনটা আমি আপনাদের ডিটেলস বলছি। তো এখানে দেখে নেন যে এটা আমি গ্রাউন্ড লেভেল এবং এটা এখানে স্ল্যাব বা বিম হতে পারে। এটি একটি কলাম। সেই কলামকে আপনারা মেপে নেবেন টোটাল তার হাইট কতটা। সে হাইটকে আপনারা যে ফর্মুলা ব্যবহার করবেন L/4, অর্থাৎ টোটাল লেন্থ বাই 4। টোটাল লেন্থকে 4 দিয়ে ভাগ করবেন। আমি এখানে এক্সাম্পল হিসেবে দেখে নিলাম আমার 10 ফিট হাইট কলাম, তাকে আমি 4 দিয়ে ভাগ করলাম, কত হলো 2.5 ফিট। তো ধরে নিলাম আমি নিচ থেকে 2.5 ফিট এখানে, উপর থেকে 2.5 ফিট এখানে এবং নিচ থেকে 2.5 ফিট এখানে। তো এটাই হলো আমার L/4 এবং এখান থেকে 2.5 ফিট, এটা 2.5 ফিট 2.5 ফিট 2.5 ফিট 2.5 ফিট হলো 10 ফিট। তো এটাকে বলছে বি জোন। তো কলামের যখন ল্যাপিং করবেন এই 2.5 ফিটের মধ্যে কখনোই আপনারা ল্যাপিং দেবেন না, এবং উপর থেকে যে এখানে 2.5 ফিট এখানেও ল্যাপিং কখনোই দেবেন না। এবং বিমের যে জংশন, ছাদে যখন বিম হয় সেই জংশনে তো অবশ্যই একদমই দিবেন না, কারণ কি অনেক সমস্যা হয় এখানে। এমনি বিমের রড থাকে, অনেক রড থাকে, এখানে ডেভেলপমেন্ট লেন থাকে। ওখানে যদি আমরা ল্যাপিং দিতে চাই তাহলে কংক্রিট ঠিকমতো সেখানে প্রবেশ করবে না এবং অনেক অসুবিধা হয়। তো ল্যাপিং কোথায় দেবেন, আমার এই বি জোনে, নিচ থেকে 2.5 ফিট, উপর থেকে 2.5 ফিট ছেড়ে দিয়ে বাকি যে অংশটুকু এখানেই ল্যাপিং দেওয়ার সঠিক স্থান। তো এখানে একটু বলি, ল্যাপিং 4 রডের কলাম হয়। তো সেক্ষেত্রে কি করবেন, একটি রডের
ল্যাপিং, একটি রডের ল্যাপিং এই স্থানে দেবেন, অর্থাৎ দুটি এই কোণার, একটু আগে বললাম আমি যে 4টি রডের মধ্যে 2টি রড ছোট করে কাটা হয়েছে, 2টি রড বড় করে কাটা হয়েছে। তাহলে মনে করেন তাহলে এই কোণার রডটিকে উপরে ল্যাপিং দিবেন, এই কোণার যে রড একেও কিন্তু এখানেই ল্যাপিং দিবেন, এবং এই কোণার যে আছে তাই কিন্তু এইখান থেকে ল্যাপিং দিবেন, এবং এই কোণার রডও কিন্তু এখান থেকেই ল্যাপিং দিবেন। তাহলে 2টি রড আমার উপরে ল্যাপিং হলো, 2টি রডের নিচে ল্যাপিং হলো। তো এক্ষেত্রে আমি বলে রাখি যে একটি রোডের ল্যাপিং সেন্টার থেকে অন্য রোডের ল্যাপিং সেন্টার সেটার জন্য অবশ্যই 1 মিটার হয়। তার ল্যাপিং সেন্টার থেকে এই রোডের ল্যাপিং সেন্টার থেকে এই রোডের যে ল্যাপিং সেন্টার অবশ্যই জন্য 1 মিটার ডিস্টেন্স হয়। আচ্ছা, নেক্সট আলোচনায় যাওয়া যাক। যে ল্যাপিং দিতে গিয়ে আমাদের যে রড তাকে অবশ্যই জাগল মেরে নেবেন। আমি পাশে ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি জাগল কী জিনিস এবং জাগল কীভাবে দেওয়া হয়। তো জাগল কী জন্য দেওয়া হয়, জাগল আমি দেখাচ্ছি যে একটি রড, এটি নিচ থেকে রড গেল, সেখানে আমি ল্যাপিং দেব। আচ্ছা, যদি আমি একটি 16 mm রড জাগল না দিয়ে থাকি তাহলে কি হবে, এটা আমার এখান থেকে রড শেষ, এর উপরে আমাকে রড জোড়া দিতে হবে, অর্থাৎ ল্যাপিং দিতে হবে। যদি জাগল না মেরে দিই আমি তাহলে কি হবে, রডটি এভাবে পাশে দিয়ে যাবে। তাহলে আমার রড এখানে ছিল, কিন্তু পাশ দিয়ে যখন ল্যাপিং করলাম রডটি আমার এখান থেকে সরে গেল। তো আমি যে লিটারাল টাই বা রিং ব্যবহার করব, তো সেটা কিন্তু মনে করুন কোনায় বাঁধা যাবে না, এখানে কোনা থেকে চলে আসবে দূরে, অর্থাৎ আমার রড দরকার এই কোনায়, কিন্তু যদি আমি জাগল না দিই তাহলে রড আমার সরে যাবে, সেক্ষেত্রে রড চলে আসবে আমার পাশে। তো রডের যখন আমরা ল্যাপিং দিব, অর্থাৎ রডের যে জোড়া, এক রডের সঙ্গে আরেক রডের এই যে জোড়া তাকে বলছি ল্যাপিং, থাকলো তাকে রড জোড়া দিয়ে দেবো আমাকে, সেটা হলো ল্যাপিং। তো ল্যাপিং দেওয়ার সময় অবশ্যই যে রডটিকে আমরা জোড়া দিব সেটাকে অবশ্যই জাগল মেনে নিতে হবে। জাগল বা অনেকেই জ্যাকেল বলে, অনেকের ভাষা অনেক রকম। তো আমি পিকচার বা ভিডিওতে দেখাচ্ছি জাগল কীভাবে দিবেন। তো জাগল যদি না মারা হয় তাহলে অসুবিধাটা কি, আমি এখানে একটা ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করছি যে এটা আমার একটা 16 mm রড, 16 mm রড, এটা একটা আমার 16 mm রড, এখান থেকে শেষ, তারপর আমার আবার রড জয়েন্ট বা ল্যাপিং প্রয়োজন। তো সেটাকে যদি আমরা এভাবে জাগল মেরে বেঁধে দিই তাহলে এই রডের যে স্থানে দাঁড়িয়েছিল সেটা কিন্তু এভাবে জাগল মেরে আবার তার উপরে কিন্তু সেই স্থানে সেটাকে আমরা রাখতে পারলাম। তাহলে আমরা যখন এভাবে এখানে লেটারাল টাই বা রিং বাঁধবো, তাহলে যদি এই রডটি এই কোণায় থাকে তাহলে পরবর্তী সেই রডে কিন্তু আমরা পরবর্তী রিংয়ের এই কোণায় পাবো। যদি আমরা জাগল না মেরে থাকি তাহলে কি হবে, এটা আমার 16 mm রড, এটাকে এক্সাম্পল বলছি 16 mm রড, কিন্তু পাশে আমরা একটা সোজা রড জাগল মেরে দিলাম, তাহলে আমার রডটি কোথায় ছিল, আমার রডটি এই স্থানে লম্বভাবে দাঁড়িয়ে আছে, কিন্তু ল্যাপিং দেওয়ার ক্ষেত্রে সেটা আবার এখান থেকে দূরে সরে গেল। তো সেক্ষেত্রে বলবো যদি আমরা এভাবে রিং বাঁধি তাহলে মনে করেন এই কোণার রডে আমরা ল্যাপিং দিলাম কিন্তু জাগল মারেনি, এখান থেকে রড সরে আমার এখানে চলে আসবে, বা এই ক্ষেত্রেও কিন্তু এখানেও চলে আসবে, এক্ষেত্রে মনে করেন এখানে চলে আসলো, তাহলে আমার একটি মেন রোডের যে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স সেটাও একটা ব্যাঘাত ঘটবে, এবং আমাদের যে লিটারাল টাই বা রিং সেটাও কিন্তু সঠিকভাবে তার দিয়ে বাঁধা যাবে না, গ্যাপ থেকে যাবে। নেক্সট টপিকে চলে আসি, নেক্সট আলোচনায় চলে আসি যে আমরা ল্যাপিং দেখলাম, ল্যাপিং জোন কোথায়, ল্যাপিং দেওয়ার আগে অবশ্যই জাগল মেনে নিতে হয়, কিন্তু আমরা ল্যাপিং দেব কতটা, ল্যাপিং আমরা কতটা দেব, কোন রোডে কতটা আমরা ল্যাপিং দেব, সেটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ টপিক। তো এখানে একটা ফর্মুলা আছে 50D,
50D। তো এক্ষেত্রে আবারও বলবো, যদি ইঞ্জিনিয়ার্সের তত্ত্বাবধানে কাজ আপনারা করেন তাহলে অবশ্যই ড্রয়িংয়ে যেভাবে গিভেন থাকবে সেটা অবশ্যই ফলো করবেন। আর যদি ইঞ্জিনিয়ার তত্ত্বাবধানে আপনার বিল্ডিং কাজ না হয় তো সেক্ষেত্রে বলবো 50D ফর্মুলা যেন ইউজ করা হয়। অর্থাৎ 50D কি, আমি মনে করছি 16 mm এর রড এখানে আপনার কলামে ইউজ করছেন, তাহলে 16 mm ইন্টু 50, 16 mm কে যদি 50 দিয়ে আমরা গুণ করে দিই তাহলে হবে 800 mm। তো এই লেপিং যেন 800 mm দেওয়া হয়, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত যে আমরা রডটি এখানে লেপিং দেব সেটা যেন আমাদের 800 mm হয়। তো 16 mm দিয়ে আমি এক্সাম্পল দিলাম, সেখানে 12 হলে 12 mm ইন্টু 50, 20 হলে 20 ইন্টু 50, 25 হলে 25 ইন্টু 50 দিয়ে যেটা রেজাল্ট আসবে সেটার জন্য এই থেকে এই পর্যন্ত লেপিংটা হয়। তো ফর্মুলা হলো 50D, মনে রাখবেন। তো আবারও আমি একবার রিপ্লাই করছি যে আরসিসি যে কলামের, সেই কলামের রেনফোর্সমেন্ট ডিটেলস আপনি যদি সুপারভাইজার ফোরম্যান হয়ে থাকেন তাহলে আপনার সাইটে কীভাবে তার চেক করবেন, চেকলিস্ট কি, বা আপনি বিল্ডিং ওনার, আপনার বিল্ডিং কাজ হচ্ছে, আপনি কী কী বিষয়গুলো দেখে নেবেন। তো প্রথম যেটা হলো কলাম প্লেসিং, লেআউট করে কলাম প্লেসিং করা হয়। কলাম প্লেসিং করতে গিয়ে ফুটিং জালের সঙ্গে আমাদের কলামের যে মেন রোডের ডেভেলপমেন্ট লেন্থ বা লেগ, সেটা লেগ যেন অবশ্যই ফুটিং জালের সঙ্গে বাইন্ডিং ওয়্যারের মাধ্যমে শক্ত করা থাকে, এবং কলামের যে ফ্রেম, যে রডের যে ফ্রেমটাকে বা খাঁচাটা আমরা তৈরি করেছি সেটা যেন সঠিকভাবে লম্বাভাবে দাঁড়িয়ে বসানো হয়, সেটা উলুনের অবশ্যই সাহায্য নিতে হবে। এবং আমরা যে খাঁচা তৈরি করেছি সেটা লেটারাল টাই বা রিংয়ের মাধ্যমে সাহায্য নিয়ে বাইন্ডিং ওয়্যার দিয়ে শক্তভাবে বেঁধে যেন সেখানে যেন এই রোডের সঙ্গে এই যে লেটারটাই যেন শক্তভাবে বাইন্ডিং ওয়্যার দিয়ে বেঁধে রাখা হয়। সেকেন্ড যেটা আপনারা দেখবেন যে লেটারাল টাই বা রিং যে তৈরি করা হয়েছে সেটা যেন অবশ্যই হুক দেওয়া হয়, এবং সেই হুক অবশ্যই 3 ইঞ্চি, আমি পিকচারে আবারও দেখাচ্ছি, 3 ইঞ্চি করা হয় এবং 135 ডিগ্রি। তো মেপে তো করা যায় না, সেক্ষেত্রে যেন ফিগারটা আমার যে পিকচারে আপনারা দেখতে পাচ্ছেন সেই ফিগারটা যেন অবশ্যই মোটামুটি এরকম হয়, সেটা অবশ্যই আপনারা দেখে নেবেন। যে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি যখন আমরা কলাম করব সেক্ষেত্রে একটি রিং বা 10 ইঞ্চি বা 12 ইঞ্চি যখন আমরা কলাম করব সেক্ষেত্রে কিন্তু একই প্রকারের রিং আমরা পরপর বাঁধতে পারি। যদি আমরা এর থেকে বড় কোনো কলাম তৈরি করি, এখানে আমি এক্সাম্পল হিসেবে বলছি যে 10 ইঞ্চি বাই 18 ইঞ্চি, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের একই প্রকারের রিং পরপর বাঁধানো যাবে না, সেক্ষেত্রে আমাদের এই ফিগারে একটি রিং বাঁধতে হবে। অর্থাৎ যদি 10 বাই 18 ইঞ্চি হয় তো সেক্ষেত্রে আমাদের যে রিং বানাতে হবে সেটা হলো, যদি আমরা এদিক থেকে 1.5 ইঞ্চি 3 ইঞ্চি বাদ দিই তাহলে 18 থেকে 3 বাদ দিলে 15 ইঞ্চি, তাহলে এই 15 বাই 7 ইঞ্চি, তাহলে 15 বাই 7 ইঞ্চির রিং। নেক্সটে আমাদের ডবল রিং বা লিটারটাই বাঁধতে হবে, পরবর্তী আবার এই ফিগারের রিং বাঁধতে হবে, এবং তার উপরে আবার ফিগারের রিং বাঁধতে হবে, এভাবে কন্টিনিউ চলতে থাকবে। নেক্সট আলোচনা চলে আসি, নেক্সট চেকলিস্ট হলো আমাদের শাটারিং ওয়ার্ক। শাটারিং, তো কলাম তৈরি করতে হলে আমাদেরকে শাটারিং করে নিতে হয়। শাটারিংয়ের সেখানে কংক্রিট করে কলাম তারপর তৈরি করা হয়। তো শাটারিং এখানে বিভিন্ন প্রকার হয়ে থাকে, টিনের চাদরা বা লোহার শাটারিং তৈরি করা হয়, যেটা আমরা সাধারণ চলতি ভাষায় ফার্মা বলে থাকি। আমি পিকচারে দেখাচ্ছি ফার্মা, সেটা 2 পার্টে করে সেটাকে নাট বল্টুর সাহায্যে সেটিং করে নিয়ে সেখানে কংক্রিট করা হয়, বা প্লাইবোর্ড দিয়েও ফার্মা তৈরি করা হয়, অথবা যে শাটারিং কাট সেটাকে শাটারিং কাটের মাধ্যমে ব্রেকের মাধ্যমে এখানে ফার্মা তৈরি করতে হয়। তো সেক্ষেত্রে অবশ্যই ফার্মাকে সঠিক সাইজের কিনা সেটা অবশ্যই দেখে নেবেন। যদি যত সাইজের হবে 10 ইঞ্চি বা 10 ইঞ্চি যদি সাইজের হয় তাহলে সেটা ফার্মাটা 10 ইঞ্চি বা 10 ইঞ্চির সঠিক কিনা, বা 10 ইঞ্চি বা 12 ইঞ্চির বা 10 ইঞ্চি বা 18 ইঞ্চির, সেটা অবশ্যই দেখে নেবেন সঠিক সাইজের কিনা।
তো সেটা দেখে নেওয়ার পর যখন শাটারিং ওয়ার্ক হবে, তো সেক্ষেত্রে বলবো যে যদি লোহার চাদরা, টিনের চাদরা দিয়ে শাটারিং ফার্মা হয়, সেক্ষেত্রে শাটারিং করার আগে অবশ্যই শাটারিং অয়েল যে ভিতরের যে সাইড, সেখানে অবশ্যই যেন শাটারিং অয়েল লাগিয়ে দেওয়া হয়। যদি প্লাইবোর্ডের হয় সেক্ষেত্রেও কিন্তু শাটারিং অয়েল লাগানো প্রয়োজন। আর যদি কাঠের তক্তা জোড়া দিয়ে ফার্মা তৈরি করা হয়, সেক্ষেত্রে বলবো যে একটি শাটারিং তক্তার মধ্যে কিন্তু গ্যাপ থেকে যায়, সেই গ্যাপ দিয়ে আমাদের কংক্রিট মশলা বের হয়ে যায়। তো সেক্ষেত্রে অবশ্যই পাতলা পলিথিন শিট লাগিয়ে অবশ্যই দেবেন। যদি শাটারিং অয়েল না লাগিয়ে দেওয়া হয়, তো সেক্ষেত্রে যখন আমরা শাটারিং রিমুভ করব, তো সেক্ষেত্রে কিন্তু যে ফার্মার সঙ্গে কিন্তু আমাদের কংক্রিট একটা কামড়ে থাকার প্রবণতা আছে, চুপসে যায়। তো শাটারিং ফার্মার মধ্যে যদি কংক্রিট চুপসে যায়, সেক্ষেত্রে যখন আমরা শাটারিং রিমুভ করব, সেখানে কিন্তু কলাম আমাদের ভেঙে যায়। তো সেক্ষেত্রে শাটারিং অয়েল অবশ্যই লাগাবেন। এবং যদি শাটারিং তক্তা দিয়ে করা হয়, ফার্মা তৈরি করা হয়, সেক্ষেত্রে কিন্তু পাতলা পলিথিন শিট অবশ্যই লাগিয়ে দেবেন। তো শাটারিং অয়েল সম্বন্ধে বলি, শাটারিং অয়েল খুব ইজিভাবে তৈরি করা যায়, আপনার বাড়িতেই তৈরি করতে পারবেন। যেটা আমরা মোবিল ইউজ করার পর পোড়া মোবিল বলে থাকি, সেই পোড়া মোবিল এবং সেখানে কেরোসিন বা তেল বা ডিজেল মিশিয়ে দিয়ে একটু পাতলা শাটারিং অয়েল তৈরি করে নিতে পারেন। শাটারিং ওয়ার্ক করার পর সেখানে আমাদেরকে অবশ্যই দেখে নিতে হবে যে আমরা যে শাটারিং করলাম ফার্মা, সেটা সোজা বা লম্বাভাবে দাঁড়িয়ে আছে কিনা, সেটা অবশ্যই শাউল সুতো মাধ্যমে দেখে নিতে হবে, সেটা যেন অবশ্যই লম্বাভাবে দাঁড়িয়ে থাকে। এবং শাটারিং করার আগে অবশ্যই আমাদেরকে সেখানেও মার্ক করে নিতে হবে যে সঠিক স্থানে আমার কোথায় কলামটা হবে, সেখানে সঠিক স্থানে যেন আমার শাটারিং ওয়ার্ক বা ফার্মার বসিয়ে দেওয়া হয়। নেক্সট আলোচনা চলে যাই যে শাটারিং ওয়ার্ক আমার হয়ে গেল, এরপর আমার হলো কংক্রিট ওয়ার্ক, কংক্রিটিং। তো কংক্রিটিং আলোচনা করার আগে বলবো যে মিনিমাম M20 গ্রেড মশলা দিয়ে কিন্তু কংক্রিট করবেন। তো এখানেও আমি বলি, যদি কোনো ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে কাজটি হয়, তাহলে ড্রয়িংয়ে বা ওনার সাজেস্ট যেটা বলবে সেটা অবশ্যই ফলো করবেন। M20 গ্রেড কী এবং M20 গ্রেড মশলা কীভাবে বানাতে হয় সে বিষয়ে আলোচনা করি। তো M20 গ্রেড মশলা বানাতে গেলে আমাদেরকে এগ্রিগেট, স্যান্ড এবং সিমেন্টের যে রেশিও, এগ্রিগেট 3 ভাগ, স্যান্ড 1.5 বা 2 ভাগ এবং সিমেন্ট 1 ভাগ। তো স্যান্ড যেখানে 1.5 ভাগ, সেটা 2 ভাগ হলেও চলে, 2 ভাগ এলাও আছে, কোনো অসুবিধা নেই। এগ্রিগেট অর্থাৎ যেটা আমরা চলতি ভাষায় গিটি বলি, এবং স্যান্ড হলো বালি, সেটা 1.5 থেকে 2 ভাগ, 2 ভাগ এলাও আছে, 2 ভাগ দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবং সিমেন্ট 1 ভাগ দিয়ে M20 গ্রেড কংক্রিট মশলা তৈরি করতে হয়। তো যখন আমরা কংক্রিট করব, অবশ্যই একটা নিডল ভাইব্রেটর অবশ্যই আমাদেরকে ব্যবহার করতে হবে, যেন যে ফার্মা আমরা ব্যবহার করছি কলাম তৈরি করার জন্য, সেই ফার্মার মধ্যে আমাদের আশেষে কলামের খাঁচা, সেই খাঁচায় কিন্তু রডের খুব জংশন থাকে, যেন ফার্মার মধ্যে সঠিকভাবে মশলা পূরণ হয়, কোথাও যেন গ্যাপ না থাকে। তার জন্য নিডল ভাইব্রেটর আমাদের ব্যবহার করতে হবে, যেন ফার্মার কোনায় কোনায় আমাদের মশলায় পরিপূর্ণ হয় এবং কংক্রিট মশলার মধ্যে যে এয়ার বায়ার থাকে সেটা যেন বেরিয়ে যায়। নিডল ভাইব্রেটর অ্যাভেলেবেল না থাকে, তাহলে সেক্ষেত্রে মাঝারি সরু কাঠের লাঠি বা সরু বাঁশ দিয়ে সঠিকভাবে খোঁচাতে হবে, যেন এয়ার ভয়েড বেরিয়ে যায়। আমাদের কংক্রিট মশলা সেই কলামের খাঁচার যে জংশন, সেখানে যেন ভালো করে মশলা, গিটি মশলা, কংক্রিট মশলা পরিপূর্ণ হয়, যেন হানিকম তৈরি না হয়, সেদিকে বিশেষ নজর রাখতে হবে। কংক্রিট হয়ে যাওয়ার পর যেটা আমাদের কাজ, সেটা হলো শাটারিং রিমুভ। তো এখানে কাস্টিং হওয়ার 24 ঘন্টা পর আমাদের শাটারিং রিমুভ করতে হয়, শাটারিং অর্থাৎ শাটারিং খুলতে হয়। তো শাটারিং খোলার সময় অবশ্যই নজর দেবেন যেন বেশি ধাক্কাধাক্কি, খোঁচা যেন সাবধানে শাটারিং খোলা হয়। যদি খুব
এমার্জেন্সি হয়ে থাকে তাহলে 6 থেকে 7 ঘন্টা বা 8 ঘন্টা পরে শাটারিং খুব সাবধানে খুলতে পারেন, না হলে 24 ঘন্টা পর শাটারিং আপনারা রিমুভ করাবেন। এবং শাটারিং রিমুভ হয়ে গেলে যেটা আমাদের করণীয়, কিউরিং, অর্থাৎ আমাদের কংক্রিট যে আমরা করলাম আরসিসি কলামে, সেখানে অবশ্যই তাকে জল দিতে হবে। তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করব যে যেহেতু আমরা লোহার ফার্মা, প্লাইবোর্ডের ফার্মা ব্যবহার করে আমরা কলাম ঢালাই করি, সেক্ষেত্রে কিন্তু কলামের গা খুব মসৃণ হয়, সেখানে জল দাঁড়াতে পারে না যতই আমরা জল দিই। তো সেক্ষেত্রে আপনারা চটের যে ব্যাগ বা বসা থাকে সেটাকে কলমের গায়ে জড়িয়ে দিবেন, তারপর সেখানে জল দিয়ে কিউরিং করবেন, তাহলে সেখানে জল দাঁড়াবে। তো প্রিয় দর্শক বন্ধু, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন, যেন আমার এই প্রচেষ্টা, যেখানে ইঞ্জিনিয়ার পৌঁছাতে পারে না সে সমস্ত বন্ধুদের জন্য আমার এসে ভিডিও। তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব না করে যাবেন না। বিল্ডিং রিলেটেড সমস্ত রকম ভিডিও আমার চ্যানেলে আমি দিয়ে থাকি। যদি এই সমস্ত ভিডিওতে যদি ইন্টারেস্টিং হন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমি যখন কোনো লেটেস্ট ভিডিও নিয়ে আসবো সবার প্রথমে আপনি আপনার মোবাইল নোটিফিকেশনে পেয়ে যাবেন। আর যদি কলাম সম্পর্কে আপনার আরও জানার বিষয় থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে যান, আমি সেই সম্পর্কিত ভিডিও